হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন কানিজ ফাতেমা লিসা আপা। আজ পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু লিসা আপা আমাদের সাথে থাকবেন। তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা কিন্তু আমরা লিসা আপার কাছ থেকে শুনবো, এবং তার জানা অজানা সকল তথ্য জানবো। চলুন দর্শক, আমরা চলে যাই লিসা আপার কাছে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, কারণ আপনাকে এত মাশাআল্লাহ এত বেশি প্রিটি লাগছে, খুবই ভালো লাগছে। আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি যে বরিশাল থেকে এসেছেন এটা আসলে বোঝাই যাচ্ছে না। আপনার উদ্যোগের নাম কি আপা? কি নিয়ে ব্যস্ততা চলছে? ব্যস্ততা চলছে চাকরি, ব্যবসা, সন্তান, সংসার সবকিছু নিয়ে ব্যস্ততা চলছে। উদ্যোগের নাম? আমার প্রথম উদ্যোগের নাম হচ্ছে বরিশাল্লা পাকঘর। আমি যেহেতু বরিশাল্লা পাকঘর, বাহ দারুণ, আমার কিন্তু খুব ভালো লাগলো নামটা। হ্যাঁ, প্রথম কারণ হচ্ছে আমি বরিশালের মেয়ে। আচ্ছা, একটা মানে টেন্ডেন্সি ছিল যে বরিশালকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমার খাবারের পেজ, অনলাইন পেজ, এখন পর্যন্ত অনলাইনে আছে, 7 বছর প্লাস হচ্ছে। তো সবাই নিজেকে প্রেজেন্ট করে, অমুক কিচেন তমুক কিচেন। তো আমার টেন্ডেন্সি ছিল যে একবার যেন বরিশালের নামটা শুনে আবার যেন জিজ্ঞাসা করে যে তোমার পেজের নামটা আরেকবার বলো। তো সেই থেকে আমার অনেক ভাবনা চিন্তা করে বরিশাল্লা পাকঘর নামে আমি আমার প্রতিষ্ঠানের নামটা দিয়েছি। খুবই সুন্দর। আচ্ছা, সবাই তো ভালো ভালো চাকরি নিতে চায়, তো আপনি কেন উদ্যোক্তা হতে চাইলেন? উদ্যোক্তা হতে চাইছিলাম, আমি চাকরি করেছি। আমি 6 বছর প্লাস শিক্ষকতা করেছি। কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল পোস্টে ছিলাম। স্টুডেন্ট লাইফে আমি চাকরি করছিলাম। আব্বা মারা যাওয়ার পরে থেকেই টেন্ডেন্সি চলে আসে যে না, মানে ফ্যামিলির উপরে ডিপেন্ডেবল থাকবো না। তো অফিস পলিটিক্স বলে একটা সম্মুখীন হয়েছিলাম। তারপর থেকে যে না, পরের অধীনে চাকরি করব না, নিজে কিছু করব। তখন উদ্যোক্তা শব্দটার মানেই বুঝতে পারছিলাম না। তো করোনাকালীন সময়, করোনা যেমন আমাদের জন্য অভিশাপ, আমরা মনে করি যে অনেক কিছু শিখিয়েছে, এবং আমি মনে করি যে আমরা ওখান থেকে শিখেছি। আমার এক ডাক্তার বান্ধবী, তাকে দেখেছি যে সে অফিস আওয়ারের বাদে, ডিউটি টাইম বাদে সে হচ্ছে খাবার নিয়ে কাজ করছে। ওকে আমি মেসেজ দিলাম কিভাবে পারছিস, সে আমাকে কিছু গাইডলাইন দিল যে এইভাবে এভাবে করছে। তো আমি কেন পারবো না? তো কিভাবে বরিশালে কাজটা করা যায়, বরিশালের মানুষকে অনলাইনে খাবার কিনবে, মানে এই অনেকগুলো প্রশ্ন ছিল আপনার। তো আমার তখন চ্যালেঞ্জ ছিল। আমার বাচ্চা তখন ব্রেস্ট ফিডিং করতো। এটা কত বছর আগে? 19 সালের কথা বলছি, একদম করোনা শুরু তখনকার কথা বলছি। হাজবেন্ড তখন, ফ্যামিলি থেকে তো সব থেকে বড় বাধাটা আসে, হাজবেন্ড কিছুতেই করতে দিবে না। মনে করছে বাসায় রান্না করে খায় না, আবার পরের রান্না, অর্ডারের রান্না, মানে এত কাজ কিভাবে করবে? বাচ্চাকে রেখে আমি নিশ্চয়ই পারবো না। তো ওর নেগলিজেন্সিটা আমার সব থেকে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়, যে সে যখন বলছে পারবো না, তাহলে আমাকে আমি তাকে একটু হলেও করে দেখাতে হবে যে না, আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। মাঝে মাঝে এই ধরনের মানে ভালো চ্যালেঞ্জ দিতে হয় না, আমি তাকে বলি যে হচ্ছে তুমি আমাকে একটু নেগলিজেন্সি দেখাবা, তাহলে ওইটা আমার জিদ হয়ে যাবে, আমি আরো বেশি উদ্যমে ওটা করতে পারবো। ওটা আমি পারবো। এই থেকেই হচ্ছে মানে আপনার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটাও এটা। হ্যাঁ, পেছনের গল্পটা এরকম বুঝতে পেরেছি। তো আসলে অনুপ্রেরণাটা ছিল এরকম যে হচ্ছে ভাইয়া এটা বললেন, ওটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিলেন, আবার আপনি নিজে কিছু করতে চাচ্ছিলেন। টাইমটা পাচ্ছিলাম না। করোনার টাইমে হচ্ছে হাজবেন্ড অনেক বেশি ব্যস্ত ছিল, আর হচ্ছে আমি তার কাছে একদমই সময় পাচ্ছিলাম না। আমি তাকে বললাম যে আমাকে কিছু হচ্ছে একটা কাজ দাও। বলে তোমাকে আমি কি কাজ দিব? তো তখন আমার একটা মানে ট্যাব ছিল, 3G ট্যাব ছিল। আমি বলছি আমাকে একটা ফোন দাও, 4G সাপোর্ট করে এরকম একটা ফোন এনে দাও, তাহলে দেখো যে আমি ফোনে ব্যস্ত হয়ে যাবো। বলে উল্টায় ফেলবা তুমি একদম, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলছে তুমি একদম উল্টায় ফেলবা। তা আমি বললাম যে তুমি আমাকে একটা ফোন দাও না, দেখো আমি কি করি। তো সে আমাকে একটা মোবাইল দেয়। তো সেই মোবাইল দিয়েই হচ্ছে আমি অনলাইন বিজনেসটা শুরু করি। মানে তার দেয়া জিনিস গিফট দিয়ে আপনি শুরু করলেন, এবং তার দেয়া চ্যালেঞ্জ ছুড়ে দিলে আমি হচ্ছে ওইটা নিয়ে ব্যস্ত থাকি। এবং তাকে আমি বলেছিলাম যে
তুমি একটা, আমি এখন তোমার সময়ের জন্য কষ্ট পাচ্ছি, একটা সময় আসবে তুমি আমার সময়ের জন্য। এটার উত্তরটা পেয়েছে হ্যাঁ, এটা ভাইয়া? হ্যাঁ বলছে যে সে আচ্ছা, এখন আচ্ছা। আমাকে, আমার সময়ের জন্য সে এখন অপেক্ষা করে। অপেক্ষা করেন। দেখলেন দর্শক, ধৈর্য থাকলে কি পরিমাণ মানে সফলতা আসতে পারে। যে আপু যে মানে 2019 সালে উনি যেই মানে ইয়েটা দিয়েছিল ওনার হাজবেন্ডকে, সেই কথাটা কিন্তু এখন এসে পূরণ হয়েছে। তার মানে ওনার ধৈর্যটা ছিল, লক্ষ্যটাও স্থির অনেক ছিল, বেশি স্ট্রাগল করতে এবং হয়েছে। উনি অনেক পরিশ্রমও করেছেন। নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বলেই কিন্তু আজ উনি একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছেন। উনি একজন হচ্ছে জব করতেন, শিক্ষকতা করেছেন, প্রিন্সিপাল ছিলেন, এত ভালো ভালো ওয়েতে আমি কাজ করছি, শিক্ষকতা থেকে রন্ধন কত শিল্পী। সম্মানের একটা বিষয় যে উনি প্রিন্সিপাল ছিলেন আর এখন উনি সেবামূলক কাজ করছেন। মানে উনি কিন্তু মানুষের জন্যই কাজ করছেন। তখন বাচ্চাদেরকে সুনাগরিক হতে আপনি সাহায্য করতেন, শেখাতেন। দুইটাই পাবলিক সার্ভিস, কিন্তু সেখানে আমাকে দুই জায়গাতেই নীতিতে অটল থাকতে হবে যে আমি এক জায়গায় হচ্ছে বাচ্চাদের শেখাচ্ছি, অন্য জায়গায় হচ্ছে পাবলিক সার্ভিস দিচ্ছি, এবং সেখানেও আমার বেটার সার্ভিস দিতে হচ্ছে। অবশ্যই, এবং এটা তো সেবামূলক একটা কাজ। সেবামূলক, এবং আমি বেস্ট সেবা দেওয়ার চেষ্টা করছি বিধায় বরিশালে আমার প্রথম টার্গেট ছিল যে আমি বরিশালে অন্তত পক্ষে মার্কেটে 1000 লোকের কাছে বরিশাল্লা পাকঘর নামটা আমি পরিচিত করাবো। পরিচিতটাই আপনার আগে টার্গেট ছিল? আমার ব্র্যান্ডিং এর খুব নেশা যে আমি ব্র্যান্ডিংটা করব। ব্র্যান্ডিং করার বলেই তো তখন আপনার সেল আসবে, সেলটা আসবে। এবং আমি যেখানে যেতাম বরিশাল্লা পাকঘর, মানে বরিশাল্লা পাকঘরের আমার অনেক ভালো লেগেছে, একদম মনে ধরেছে দর্শক, বরিশাল্লা পাকঘর। হ্যাঁ, বাহ, চমৎকার একটি নাম আপা দিয়েছেন। উদ্যোক্তা হওয়ার পেছনে সহযোগিতা কিংবা প্রেরণা জুগিয়েছেন কে বা কারা? প্রেরণাটা আসলে ওই যে নিজের ভেতর জিদ ছিল যে কিছু একটা করতে হবে। আর প্রথমে সাপোর্টিভ বলতে কেউ ছিল না, ফ্যামিলির সবাই এগেইনস্টে ছিল, কারণ আপনি একজন শিক্ষিত মানুষ। ওই সময় তো আসলে রান্নাটাকে ওইভাবে কেউ দেখছিল না। আর আমার বাবার বাড়ি, মায়ের বাড়ি, আর খুব সম্ভবত শ্বশুর বাড়িতেও আমি প্রথম নারী যে হচ্ছে অনলাইন বিজনেস করছিলাম। আচ্ছা। আর এটা আমাকে ভালোভাবে নিতে পারেনি, কেউ ভালোভাবে নিতে পারেনি। সবার কাছেই শুনতে হয়েছিল যে মনে হয় বংশের মান সম্মান সব শেষ করে দিচ্ছে, এই কথাটা খুব বেশি। আর এটা আরো বেশি জিদ হয়ে গেছে যে না, আমি এখান থেকে সবার মান সম্মানটা ফিরিয়ে আনবো। দেখেন এখন তারাই কিন্তু এখন আমাকে নিয়ে আমার ভাই হয়তোবা আজকে আমি চ্যানেলে বলতে পারতেছি যে আমার ভাই লজ্জা পেত, আজকে আমার ভাই খুব সাপোর্টিভ আমার প্রতি। আমি গর্ব করে আপনাকে, আমি বলতে গেলে হয়তোবা আমি এখন খুব আবেগ আপ্লুত হয়ে যাব। আমার ভাইয়া এখন আমাকে খুব সাপোর্ট করে। আমার মা আমার সব থেকে বড় খুঁটি, মানে আমার বাচ্চাকে সামলানো আমার মা আমার সাথেই থাকেন। যেখানে আমার ভাইয়ের সাথে পান আপনি, এই জন্য তো এগিয়ে যেতে আমার ভাইয়ের সাথে থাকার কথা, কিন্তু আমার মা আমার সাথে থাকেন। আমি মেয়ে হয়েও আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং আমার মায়ের ভাইও ওইটা চান যে আপনার জন্য সাপোর্ট হয়। আমাকে খুব, মানে এরা দুজনেই হয়তোবা খুব বেশি মানে প্রতিপক্ষ হিসেবে থাকতো, আর এরা এখন সবথেকে বেশি সাপোর্ট করে। আর আমার হাজবেন্ড কখনো আমাকে এগেইনস্টে যে মানে করতে পারবাই না এটা কখনো বলেননি সে, আমি বলতে পারবো না, কিন্তু বুঝতে পারেনি যে আপনি পারবেন কিনা। কখনো সে বলে না যে হাতে ধরে এগিয়েও দেয়নি, আবার কখনো সামনে এসে বাধা হয়েও দাঁড়ায়নি। মিডিয়াম একটা ইয়েতে ছিল। তবে একটা কথা বলেছে আমার এক ছেলে, বলছে যে আমার বাবুর যেন কোনো সমস্যা না হয়, তুমি যেটাই করো কোনো সমস্যা নাই, কিন্তু আমার ছেলে যেন। বাবু ক্লাস 1-এ, 7.5 বছর, অনেক ছোট। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার বাবুর যেন কোনো সমস্যা না হয়। আমি বলছি ঠিক আছে, আমার বাবুর ছেলের সম্পূর্ণটা দেখাশোনা করেই আমি সবটুকু করব। যেহেতু আপনার আম্মা আন্টি আছেন সাথে, আর কোনো চিন্তা থাকার কথা না। আচ্ছা, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের মানে যেটা আছে বর্তমান প্রেক্ষাপটে উদ্যোক্তা হয়ে উঠাটা আসলে কতটা মসৃণ পথ? একদমই মসৃণ না, আমি যদি বলি একদমই না। কারণ মেয়ে হয়ে, নারী হয়ে কাজ করা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট, এবং আমি দেখেছি সেটা একদম তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য খুবই কষ্টকর। তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছে যে আমরা উদ্যোক্তা হিসেবে যেটা আমাদের পরিচিতি ছিল না, এখন বাংলাদেশে উদ্যোক্তাদের পরিচিতি আছে। আগে যদি আমরা কোনো ব্যাংক লোনের জন্য যেতাম, আমাদের
পাত্তাই দিত না। এখন গেলে হয়তো বা বলে যে আপা বসেন, এক কাপ চা অফার না, অনেক সম্মান করে। এখন একটা দৃশ্যটাই পাল্টে গিয়েছে। দৃশ্যটা পাল্টে গিয়েছে। কিন্তু ব্যাংক লোনের জন্য যদি আমরা এখনো যাই, আমাদের অনেক অনেক সময় লাগে, অনেক ধৈর্য ধরতে হয়। কিন্তু সেখানে একজন পুরুষ উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী গেলে যেই রকমের খুব ইজিলি তারা লোন পায়, আমাদের বেলায় অনেক রকমের হ্যারাসমেন্ট হতে হয়, এখনো হতে হয়। কিন্তু সরকার বলেন যে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে লোন পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এইটা আমরা কেন আপা? এটা হচ্ছে নারী উদ্যোক্তাদের, তারা ডিপেন্ড করে না। তারা বলছে ভরসা পায় না যে আমাদের যদি বলে যে হচ্ছে তারা সহজ শর্তে বা বিনা গ্যারান্টার হিসেবে লোন দিচ্ছে, আমরা বলছি যে একজন ব্যবসায়ীকে তারা লক্ষ লক্ষ টাকা লোন দিচ্ছে, আমাদের কাছে জামানত চাচ্ছে বা হচ্ছে মর্গেজ চাচ্ছে। আমাদের যদি মর্গেজ থাকতো তাহলে তো আমাদের তো লোনের প্রয়োজন ছিল না। হ্যাঁ, সেটাই। এইটা তো আমরা কোনো ব্যাংকে বোঝাতে পারছি না। আমাদের তো লক্ষ লক্ষ দরকার, বিশেষ কোনো ছাড় নেই না, বিশেষ কোনো ছাড় তো তারা দিচ্ছে না। আমাদের হাজবেন্ড যদি বা আমাদের পরিবারের কেউ যদি আমাদের জামানত হিসেবে দেখাতে হতো বা তারা যদি আমাদের সাপোর্টিভ হতো, তাহলে আমাদের লোনের দরকার ছিল না। আমাদের তো অনেক বেশি লোনের দরকার, হয়তো বা হাইয়েস্ট হলে 1 লাখ 2 লাখ, এর বেশি না। এবং 1 লাখ 2 লাখ লোনের জন্য যদি আমাদের 50 লক্ষ টাকার জমিটা মর্গেজ রাখতে হয়, তাহলে সেটা তো পরিবার কখনো মেনে নিবে না। আমরা এইটা সরকারের কাছে বহুবার, বহু মিটিং, বহু সেমিনারে আমরা বলে যাচ্ছি। হয়তো বা বাংলাদেশটা আরো পাল্টাবে। আমরা চাই আমাদের নেক্সট জেনারেশন যেন এই সুযোগ সুবিধাগুলো পান। আমরা চাইছি যে যেই বাংলাদেশে আমরা কষ্ট করে আসছি, আমাদের নেক্সট জেনারেশন বা আমাদের পরবর্তী উদ্যোক্তা যারা আসবেন, তারা যেন সেই সুযোগ সুবিধা পান। আমরা আশাবাদী যে আমরা পাচ্ছি না, হয়তো আমাদের পরের জেনারেশনটা পাবেন, আমরা আশাবাদী। দর্শক, আপনারা যে যার জায়গা থেকে আপুর বিষয়টা একটু দেখেন। উনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে এই যে সহজ শর্তে লোন দেয়া, আর আমার মনে হয় সুদটা যদি না থাকে আমাদের উদ্যোক্তাদের জন্য, যদি মৌকুফ রাখা হয়, এবং এই যে লোনটা অনেক সময় হয় না 4-5 বছরের জন্য, আসলে কিন্তু না, এটা যদি আমরা 10, 12 বা 20 বছরের জন্য আমাদের এই ধরনের লোন দেয়া হয়, তখন কিন্তু একজন উদ্যোক্তা স্বাধীনভাবে, মানে নিশ্চিন্তে সে তার বিজনেসটা করে যেতে পারে এবং এই 10 বা 20 বছরের মধ্যে লোনটা পরিশোধ করতে পারে, আর যদি সুদ না থাকে। তো এই বিষয়গুলো একটু দৃষ্টি আকর্ষণ করছে। আমাদের যে যার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমাদের সরকারি যে কর্মকর্তারা আছে, অফিসগুলো আছে বা সরকারি যে বিষয়গুলো আছে, সেখানে যেন এই তথ্যগুলো আমাদের বলা হয় যে আমাদের 4% সুদে হচ্ছে লোন দেয়া হবে, কিন্তু আমরা কখনোই ব্যাংকে যে সেই 4% সুদের লোনটা আমরা পাইনি। আমরা কখনোই সেটা অ্যাপ্লিকেবল হয় না। কিন্তু আমাদের বলা হয় যে 3 বছরের আমাদের 10 বছরের দরকার নেই, আমরা 3 বছর বা 4 বছর মেয়াদি আমরা লোনটা যেন আমরা পাস পাই, কিন্তু সেটাও আমরা কখনো পাইনি। আমরা কখনো এটা পাইনি। এটা পায় বড় বড় ব্যবসায়ীরা পায়, কিন্তু আমরা কখনো পাই না। আমাদের আবেদন এইটাই যে অন্ততপক্ষে আমাদের জন্য যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেই সঠিকভাবে যেন দেয়া হয়, ওই সুবিধাটা যেন আমরা পাই। এতটুকুই আমাদের আমরা নারী উদ্যোক্তা, আমাদের দাবি খুব বেশি না, আমাদের খুব অল্প আবেদন। সেই আবেদনটা এবং সেই সুযোগটা যেন আমরা পাই, এতটুকুই আমাদের দাবি শুধু। এবং আমরা যে ট্রেড লাইসেন্স গুলো করি, আমার নিজের বরিশাল পাকঘরে আমার সব রকমের ট্রেড লাইসেন্স করা আছে, সব স্যানিটারি লাইসেন্স থেকে সব ধরনের আমার হচ্ছে সনদ নেওয়া আছে। এবং সেইটা করার জন্য যে আমার যে পরিমাণ হ্যাসেল পোহাইতে হয়েছে, আমার লবিং ছাড়া হয় না। এখন হয়তো বা চিত্রটা কিছুটা হলেও চেঞ্জ হয়েছে। আমরা চাই যে আরো যেন হয়, যে আমাদের পরবর্তীতে যারা আছেন তারা যেন আরো আমাদের অন স্টাফ সার্ভিসটা দরকার, যে একটা জায়গায় যেন আমরা যে সব ধরনের সার্ভিসটা পাই, যে আমাদের স্যানিটারি লাইসেন্সের জন্য এক জায়গায় যেতে হবে, ট্রেড লাইসেন্সের জন্য দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় পরে কিন্তু আসল জায়গাটাই হারিয়ে যায়। এবং আমার অনেক সময় অনেক উদ্যোক্তা এত উৎসাহ নিয়ে আসে এই লাইনে, এই বিষয়গুলো যখন দেখে অনেক হ্যাজার্ড মনে করে, অনেক ঝামেলা মনে করে, তখন কিন্তু তারা পিছিয়ে যায়। আরেকটা জিনিস আমি বলতে চাই যে অনলাইনে আমি এখন অনলাইন বিজনেস করছি, আমার ট্রেড লাইসেন্সের জন্য আমার একটা ঘর দেখাতে হয়েছে। সেই ঘর দেখানোর জন্য আমার একটা আলাদা ঘর ভাড়া নিতে হয়েছে। এখানে কতগুলো অনেকগুলো আমার টাকা গিয়েছে, সময় গিয়েছে। কিন্তু এখন অনলাইন সার্ভিসের জন্য আলাদা করে ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করা হয়েছে, এবং সেটার জন্য একটাই রুলস ৬,০০০ টাকা। আমি যেটা জানি যে ৬,০০০ টাকা, এই ৬,০০০ টাকা আপনার আজীবন
নবায়ন করতে গেলেও 6,000 টাকা। এটা আমাদের জন্য তো অনেক বেশি চাপ, অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যায় চাপ। দর্শক। আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দাবি থাকবে যে আমাদের এই ছোট উদ্যোক্তাদের জন্য, নারী উদ্যোক্তাদের জন্য এই ছাড়টা যেন আমরা পাই, যেন আমাদের এই মানে এই বৈষম্যগুলো যেন আমাদের জন্য না থাকে। আমরা ছোট উদ্যোক্তা যারা আছে, আমরা দেশের অর্থনীতিতে অনেক বেশি ভূমিকা রাখতে পারছি। অবশ্যই আমাদের এসএমই যে উদ্যোক্তা, এটা তো আমাদের এই স্বল্প এবং এই যে শিল্প উদ্যোক্তা যারা আছে, স্বল্প পুঁজি দিয়ে যারা বিজনেস করছে, তারাই তো এসএমই উদ্যোক্তা। আমরা সুযোগ পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের দূর এগিয়ে যেতে পারি। আমাদের সেই সুযোগটা চাবিকাঠি কিন্তু আপনারা। আমাদের সেই সুযোগটা দেয়া হোক। আমার কিন্তু আপু আরো একটি উদ্যোগ আছে, বিবিয়ানা বিউটি পার্লার। আমার একটি প্রতিষ্ঠান আছে, অফলাইন প্রতিষ্ঠান আছে, এবং এটা আমার 2017 সালের একটি উদ্যোগ। আমার ওই যে বললাম পারিবারিক মানে একটা ট্যাবু, যে বিউটি সার্ভিস বা বিউটি পার্লারে মেয়েরা ভালো হয় না, সেইটা থেকে আমি এই ট্যাবুটা ছাড়াতে আমার 10টা বছর সময় লেগেছে। 10টা বছর দিয়েছে। 10টা বছর সময় লেগে গেছে নিজেকে প্রমাণ করতে। এখন 2 বছর হলো যে আমি একটা বিউটি স্যালন দিয়েছি, এবং বরিশালেই সেটা। এখন আমি আমার খাবার উদ্যোগ থেকে আমার একটা জব হয়েছে বরিশাল বিসিক শিল্পনগরীতে। আমি বিসিকের হচ্ছে ফুডের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ আপু। আমি খাবার উদ্যোগ নিয়ে আছি, আমার বিউটি পার্লার আছে, সংসার সন্তান সবকিছু মিলিয়ে আমি আছি। প্রেশারটা বেশি, যদিও বেশি, কিন্তু তারপরে আমি চেষ্টা করছি উদ্যোগগুলো চালিয়ে। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে? আমার এখন আলহামদুলিল্লাহ সেট হয়ে গেছে। এখন সেট হয়ে গেছে কোনটার পরে কোনটা হবে। আমার কর্মী আছে, ওখানে স্টাফ আছে, এবং আমি চাই যে আমাকে দেখে আরো 5টা মেয়ে সামনে আসুক, এবং আমার মাধ্যমে যারা হচ্ছে একদম কাজের সুযোগ পাচ্ছে না, বা হচ্ছে নিতান্তই গরিব ফ্যামিলির যারা মেয়ে, আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যারা কাজের সুযোগ পায়। কতজন কর্মী আছে? আমার এখন 6 জন কর্মী আছে। দর্শক, আপনারা তো শুনলেনই, উনি কিন্তু অনেকগুলো দায়িত্ব পালন করছেন। নিজের ঘর সংসার যেমন সামলাচ্ছেন, এছাড়া সরকারি কাজ এবং নিজের পেজের কাজ, আবার বিউটি সেক্টরে ওনার অবদান আছে। এবং উনি কিন্তু শুধু নিজের কর্মের সংস্থানই করছেন না, উনি ওনার সাথে যারা কাজ করছেন তাদেরও কিন্তু কর্মের সংস্থান করছেন। তো আসলে দর্শক, আমরা যে যার জায়গা থেকে বসে না থাকি, কিছু একটা করি, যেটাই আপনি পারেন। এমন না যে এটাই করতে হবে, সেটা না। নিজের জায়গা থেকে যেটাতে আপনি দক্ষ মনে করেন নিজেকে, সেই জায়গা থেকে আপনি সেই কাজকে এগিয়ে নিয়ে যান। এখন কিন্তু আসলে সবকিছুর দামই একটু বেশি, সে আগের দৃশ্য প্রেক্ষাপট কিন্তু নেই। সো আপনি যদি আপনার সন্তানের একটি ভালো ভবিষ্যৎ চান, অনেক সময় হয় না আমরা বিদেশে পড়ার কথা চিন্তা করি, তো সেই বিষয়গুলো যদি মাথায় থাকে, তাহলে অবশ্যই স্বামী স্ত্রী দুইজনকেই কিন্তু কাজ করতে হয়। বসে খেলে রাজার সম্পদও শেষ হয়ে যায়। সো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই কাজ করব। আচ্ছা, আপনার তো অনেক রান্না করছেন, অনেক ডেলিভারি দিচ্ছেন, তো আপনার রান্না কোনটা খুব বেশি অর্ডার আসছে, কোনটা বেশি? আমার বরিশালের প্রেক্ষাপটে আমি খুব বেশি বার্গার, স্যান্ডউইচ এবং হচ্ছে রামেন। বাহ, রামেনটা আমি এত বেশি অর্ডার পেয়েছি যে বরিশালের মার্কেটে হোমমেড রামেনটা আমার এরকম গেছে যে চিকেন দিয়ে না? হ্যাঁ, চিকেন দিয়ে। চিকেন, আমাদের বিফের আইটেম খুব খুবই স্লো। কিন্তু আমার বরিশালে আমরা তো জানি মাছের দেশ, সেখানে বিফটা বেশি চলে না, বিফ খুব স্লো, চিকেনটা খুব বেশি চলে। এবং হচ্ছে আমার একদিনে সর্বোচ্চ 450 বার্গারের অর্ডার হয়েছে, এবং একদিনে আমার হচ্ছে 550 স্যান্ডউইচের অর্ডার হয়েছে। এটা হোমমেড আমি বলতে পারি যে এরকম আর কারো হয়নি, বরিশালের মার্কেটে আর হয়। তাহলে তো আপুর হাতের স্যান্ডউইচ বার্গার খেতে হয়, কি বলেন দর্শক? বরিশালে যেতে হবে আমাদের, বরিশাল থেকে আপনাদের জন্য এনি টাইম দাওয়াত থাকবে। আচ্ছা দর্শক, আমরা চলে যাব দল বেঁধে আপুর হচ্ছে ইনস্টিটিউটে গিয়ে আমরা এই যে চমৎকার চমৎকার সব প্রোডাক্ট গুলো আমরা টেস্ট নিব, স্বাদ নিব, এবং আমরা সুন্দর সুন্দর রিভিউ দিব আপুকে। আর আপনার কোন খাবারটা পছন্দ আপনার হাতে? এতক্ষণ তো শুনলাম সবার কথা, এবার আপনার নিজের কথা শুনি। আসলে রান্না করতে করতে নিজের খাবারের যে মশলাদার যে স্মেলটা আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে আমার মায়ের হাতের একটু ভর্তা ভাত দিয়ে, মায়ের হাতের ওই মাখানোটা, মানে যেটাই মাখাবে ওটাতেই জাদু, ভালো লাগে। যে আম্মুকে বলে যে মা একটু ভর্তা বানাও, আমি ভর্তা দিয়ে ভাত খাবো। আর আমার অ্যালার্জিক প্রবলেম, এই জন্য ওই যে ভর্তা ভাজি দিয়ে আমার ভাত খাওয়াটা হয়ে যায়। বাহ, আপনি তো একজন হচ্ছে বিউটি সেক্টরে আছেন, তো হচ্ছে সুন্দর সচেতন একজন মানুষ। আপনি তো অনেক রান্না করছেন, তো এই যে আমরা রান্না করতে যাই, একটু বিউটি টিপস দিন, আসলে কিভাবে যাব এবং রান্না করার পরে আমরা আমাদের স্কিনটা কিভাবে ক্লিন করব, যদি দর্শকদের একটু বলতেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা
যে রান্না করি, মনে করি যে বাসার ভিতরে থাকলে আমাদের স্কিনটা মনে হয় ভালো থাকে, কিন্তু বিষয়টা আসলে সানস্ক্রিনটা তা না। না। আমাদের এই যে আমরা অনেক বেশি লাইটের ভিতরে থাকি, লাইটের ভিতরে আমাদের স্কিনটা বার্ন হয়। আমরা সানস্ক্রিনটা যদি অল টাইম ইউজ করি আমাদের স্কিনটা অনেক বেশি ভালো কয় থাকে। ঘন্টা এটা কার্যকারিতা? এটা 8 ঘন্টার থাকবে। 8 ঘন্টা। 8 ঘন্টা এটার কার্যকারিতা থাকবে। এবং আমরা যারা মুসলমান আছি, নামাজের একটা ব্যাপার আছে। নামাজের একটা ব্যাপার আছে, নামাজের ওযুর পরে একটা ব্যাপার ওযুর আছে। পরে যদি হচ্ছে আমরা সানস্ক্রিন বা ময়শ্চারাইজারটা যদি আমরা ইউজ করি আমাদের স্কিনটা সব সময়ের জন্য ভালো থাকবে। এবং হচ্ছে স্কিন হেলদি রাখার জন্য ময়শ্চারাইজারের উপরে আর কিছু নাই। এবং আপনি যদি কোনো সিলিসালিক অ্যাসিড বা নায়াসিনামাইড যদি আপনার স্কিনে যেটা স্যুট করে আপনি ওইটা যদি সব সময় ইউজ করেন, রাতে হচ্ছে আপনার সিলিসালিক অ্যাসিড এবং নায়াসিনামাইডটা হচ্ছে আপনার দিনে ইউজ করতে হবে। এই সিলিসালিক এবং নায়াসিনামাইডের ইউজটা আমরা বুঝতে পারি না যে কখন কোনটা ইউজ করব। অনেকে তো এই নামটাও জানে না, না, আমি নামটা নিজেও জানে আজকে না। শুনলাম, আমিও একটু জানতে চাই। এখন প্লিজ হচ্ছে একটু সহজ করে বলে দিন। সিরামটা আমরা যদি একটু দেখে শুনে ইউজ করি, অনেক সময় সিরামটা আমরা নাইটে দিব। নাইটে দেবো। আমরা সিলিসালিক অ্যাসিড যেটা ওটা 2% আমরা রাতে ইউজ করব, আর নায়াসিনামাইড যেটা 10% ওইটা হচ্ছে আমরা দিনে ইউজ করব। আচ্ছা, ওইটাই কি হচ্ছে আপনার সানস্ক্রিন? হ্যাঁ, আপনার আমাদের স্কিনে যে পোরস গুলো ওপেন হয় ওইটা আপনার হচ্ছে পোরস গুলো আপনার বন্ধ হয়ে যাবে। এবং হচ্ছে আর রাতে যেটা দেবো ওইটা স্কিনে আপনার হেলদি রাখবে। আর হচ্ছে ভিতরে যে দাগগুলো আসে ওই দাগগুলো হচ্ছে মানে ভিতর থেকেই হচ্ছে রিমুভ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। এটা হচ্ছে আপনি মেনটেন করে চললে আমার মনে হয় যে স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে। অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে কিন্তু উনি আমাদেরকে জানালেন। উনি মানে বলে না যে রান্না করে যে রাধে সে চুলো বাঁধে, উনি কিন্তু রাধে এবং চুলো বাঁধে। মানে উনি একজন হচ্ছে রন্ধন শিল্পী, রন্ধন বিশেষজ্ঞ বলা যায়, এক্সপার্ট। আবার ওনার কিন্তু বিউটি পার্লারও আছে, মানে উনি চুলো বাঁধছেন, বিউটি এক্সপার্ট। তো আপনার মাঝে আমরা অনেকগুলো গুণ দেখতে পেলাম। চেষ্টা করি। আপনার আপুর থেকে কিন্তু অনেকে ইন্সপায়ার হয়ে এই কাজগুলো করতে পারেন। আপু অনেক তথ্য আপনাদেরকে দিল, অনেক বিষয়েও জ্ঞান দিলেন। তো আপু অনেক ধন্যবাদ। আমরা কিন্তু কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের এই আপু অনুষ্ঠানে? আপনার সাথে কথা বলতে পেরে এবং আপনার মাধ্যমে আমি এখানে এসে নিজের ব্যাপারে কথা বলতে পেরে এবং আমাদের উদ্যোক্তাদের কিছু দাবির কথা বলতে পেরে খুবই ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ, এই চ্যানেলকে ধন্যবাদ, আমাদের নতুন উদ্যোক্তাদের সুযোগ দেওয়ার জন্য আবারও অনেক বেশি ধন্যবাদ। এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপা। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের পাশে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।